হ্যালো 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 বাচ্চারা, কি অবস্থা? আচ্ছা বাচ্চারা, আজকে আমরা কি পড়বো বলছিলাম? আমরা দ্রাব্যতার একটা ইফেক্ট পড়বো, তাই না? একটা ইফেক্ট পড়বো দ্রাব্যতার। এর সাথে তোমাদেরকে এক্সামের একটা ডেট দিব বলছিলাম। তোমরা এক্সাম কবে দিবা বলো? এক্সাম কয় তারিখ দিবা? একটা মেগা এক্সাম নিব আমরা। মেগা এক্সামের সিলেবাসও দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে হচ্ছে 29 তারিখ, তাই না? কালকে থেকে তোমাদের বন্ধ। তো কালকে থেকে বন্ধ হইলে তোমরা হচ্ছে, আমরা 1 উইক বন্ধ দিব। তো 1 সপ্তাহ বন্ধ হইলে 7 তারিখ হচ্ছে মঙ্গলবার, 8 তারিখ বুধবার, 9 10 তারিখ তোমরা 10 তারিখ ফ্রাইডে পরীক্ষা দিতে পারো, অথবা 9 তারিখ বৃহস্পতিবার, 9 তারিখ বা 10 তারিখ বৃহস্পতিবার অথবা শুক্রবার। এবং আমরা শনিবার 11 তারিখ থেকে আবার ক্লাস কন্টিনিউ করব। ঠিক আছে? তাহলে দেখো তোমরা কয় তারিখ পরীক্ষা দিবা? 9 তারিখ বা 10 তারিখ। 9 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 9 তারিখ বুধবার, বুধবার, 10 তারিখ বৃহস্পতিবার। এক্সাম কবে দিবা বলো? মেগা এক্সাম। আর তোমাদের আবার ক্লাস কন্টিনিউ হবে 11 তারিখ শনিবার থেকে। এখন বলো এক্সাম কয় তারিখ দিবা? 9 তারিখ নাকি 10 তারিখ? 10 তারিখ শুক্রবার, 9 তারিখ বৃহস্পতিবার। দাঁড়া আবার একটু ডেটটা দেখে নেই, ভুল লিখলাম কিনা। 9 তারিখ থার্সডে, 10 তারিখ ফ্রাইডে। আচ্ছা আচ্ছা, ওকে। 9 তারিখ হচ্ছে থার্সডে, 10 তারিখ হচ্ছে ফ্রাইডে। আচ্ছা এবার বলো তোমরা কয় তারিখ এক্সাম দিবা? শুক্রবার। 10 তারিখ দিলে ভালো হয়, মানে যত চুরি করা যায়, যত
1-2 দিন বাড়ানো যায়, ধান্দাবাজি করা যায় ওইটা, ঠিক আছে। তাহলে তোমাদের এক্সাম হবে 10 তারিখ শুক্রবার। যদি কোনো কারণে 10 তারিখ শুক্রবার হওয়ার কারণে যদি কোনো ডিফিকাল্টিস হয়, মানে ধরো অফিসে অফ বা এক্সাম নিতে পারতেছে না, সেক্ষেত্রে 9 তারিখ তোমাদের এক্সামটা নিবে এবং এটা নিয়ে তোমাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে। গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া হবে যে কয় তারিখ এক্সামটা হচ্ছে, সেই পোস্ট গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর আমাদের নেক্সট ক্লাস হবে 11 তারিখ শনিবার থেকে, অর্থাৎ তোমাদের এক্সামের পরদিন থেকে, ঠিক আছে। তো আজকে আমরা দ্রাব্যতার একটা ইফেক্ট পড়বো, পরে দ্রাব্যতার একটা শেপে নিয়ে আসবো, একটা অবস্থানে যে গিয়ে আমরা শেষ করব, যাতে করে পরবর্তীতে এসে যখন আমি দ্রাব্যতা তোমাদেরকে পড়ানো শুরু করব, আমি তোমাদেরকে বলছি লম্বা লম্বা ক্লাস নিব, টান দিয়ে শেষ করব, এবং তখন টপিকগুলো এমনভাবেই রাখছি যাতে করে ওই একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। এখন ধরো সামনে যে টপিকগুলো আসবে, আজকে ধরো একটা আমি পড়াইলাম একটা টপিক, ধরো তাপমাত্রার ইফেক্ট পড়াইলাম, পরে আইসা আমি ধরো ওই 11 তারিখ আইসা আবার এমন একটা টপিক পড়াইলাম যে আজকের ক্লাসের সাথে মিল আছে, তখন তুমি প্যারা খাবা যে আগের ক্লাস তুমি করো নাই বা আগের ক্লাস ভুলে গেছো। তো এই জন্য এখন আমি ওই টপিকগুলো পড়াচ্ছি যেগুলো সামনে মানে রেলিভেন্ট না, সামনে মিলবে না। তো আইসা যেগুলো পড়াবো ওইটা একটা আরেকটার সাথে কানেক্টেড, সো তখন আর তুমি প্যারা খাবা না, বুঝছো, ওই প্ল্যানে আগাইছি। ওকে, তো চলো আজকে আমরা দ্রাব্যতা নির্ভরশীলতা, দ্রাব্যতা কোন কোন জিনিসের উপর নির্ভরশীল। দ্রাব্যতা হচ্ছে এই যে দ্রবের প্রকৃতি, অর্থাৎ দ্রব কিরকম। তোমরা জানো যে পোলার দ্রাবকে দ্রবণীয়, অপোলার দ্রাবকে দ্রবণীয়। হ্যাঁ, তো দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। তো দ্রবের প্রকৃতি কেমন, দ্রাবকের প্রকৃতি কেমন, সেই জিনিসের উপর কি ডিপেন্ড করে, সেই জিনিসের উপর আমাদের দ্রাব্যতা ডিপেন্ড করে, ঠিক আছে। সেই জিনিসের উপর দ্রাব্যতা ডিপেন্ড করে, অর্থাৎ তোমরা একটা লাইন শুনছো, লাইক dissolves like, অর্থাৎ পোলার দ্রাবকে দ্রবণীয়, পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবণীয়। আর কি, আর হচ্ছে অপোলার দ্রব বা নন পোলার, অপোলার দ্রব, অপোলার দ্রাবকে দ্রবণীয়, ঠিক আছে। এটা সিম্পল, এটা থেকে কিছু পড়ার দরকার নেই। মেইন আমাদের পড়ার বিষয় হচ্ছে এই তাপমাত্রার প্রভাব আর চাপের প্রভাব। এর মধ্যে এই দুইটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাপমাত্রার প্রভাব, আর তার থেকে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে চাপের প্রভাব। তো তাপমাত্রার প্রভাব যে টপিকটা, এই টপিকটা অনেক বড় এবং এইটার সাথে আমরা সামনে দ্রাব্যতা যা পড়বো এটার রিলেশন আছে, বাট চাপের প্রভাবটা ছোট এবং এটার সাথে সামনের এর কোনো রিলেশন নাই। এই জন্য চাপের প্রভাবটা আজকে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। অল্প কিছুক্ষণ লাগবে, হ্যাঁ, অল্প কিছুক্ষণ এই টপিকটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা ওই 11 তারিখ থেকে তাপমাত্রার প্রভাব পড়বো এবং তখন আর খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে। সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, কারণ আমরা ম্যাথ করব। সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, হ্যাঁ। আচ্ছা, তোমাদের পরীক্ষা কয় মার্কের হবে এবং কি ফরম্যাট হবে সবকিছু ওই যে তোমাদের আবিদ ভাই তোমাদের গ্রুপে পোস্ট করে দিবে। হ্যাঁ, পরীক্ষার ডিটেলস সবকিছু তোমাদের আবিদ ভাই গ্রুপে পোস্ট করে দিবে। ওকে, দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এটা কে বলছে? হেনরি আঙ্কেল বলছে। হেনরি আঙ্কেল কি বলছে? হেনরি আঙ্কেল বলছে তোমার এই দ্রাব্যতা ইজ প্রপোর্শনাল টু প্রেসার। দ্রাব্যতা কিসের সমানুপাতিক? দ্রাব্যতা চাপের সমানুপাতিক। কার? চাপের সমানুপাতিক। এখন এই যে দ্রাব্যতা চাপের সমানুপাতিক, এখন এই সমানুপাতিক চিহ্নর সাথে আমাদের কি একটা বৈরী সম্পর্ক। আমরা এটাকে পছন্দ করি না, কোনো সমীকরণ এটাকে আমরা রাখি না, উঠায়া দিই। তো তুমি যদি সমানুপাতিক চিহ্নকে উঠায়া দাও তাহলে কি দিতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। এই ধ্রুবকটা দিলেও আমরা KH ইন্টু পি, এই সূত্র দিয়ে তুমি ম্যাথ করবা, H ইকুয়াল টু KH ইন্টু পি, ঠিক আছে। এখন এখানে KHটা কি? KH, এখানে KHটা হচ্ছে হেনরির ধ্রুবক, হেনরি আঙ্কেলের কনস্ট্যান্ট। হেনরির ধ্রুবক
কেএইচ এর এককটা যদি তুমি একটু দেখো, কেএইচ এর একক, এটা এমসিকিউতে আসতে পারে। কেএইচ এর একক, কেএইচ হেনরি কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু কি? এটা কেএইচ ইকুয়াল টু কি? কেএইচ ইকুয়াল টু হচ্ছে কেএইচ ইকুয়াল টু এই সলিবিলিটি দ্রাব্যতা ডিভাইডেড বাই পি চাপ, দ্রাব্যতা ডিভাইডেড বাই পি চাপ। তাহলে এখন দেখো সলিবিলিটি, দ্রাব্যতা, দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। চাপের একক কি? এটিএম, আজ তুজে মারুঙ্গা, এটিএম। তাহলে কি আসতেছে? মোল পার লিটার পার অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখন মোল পার লিটারকে তোমাদের বই অনেক সময় বড় হাতের এম দিয়ে প্রকাশ করে, তাহলে এটা এম পার এটিএমও হইতে পারে, এম পার এটিএমও হইতে পারে। ঠিক আছে, এইটা একটা। এরপরে আসো, তোমরা আংশিক চাপের একটা সূত্র ছোটবেলায় হয়তো শিখছো, না শিখলেও আজকে শিখবা, সমস্যা নাই। আংশিক চাপ, আংশিক চাপ, এই আংশিক চাপ ইকুয়াল টু কি? মোট চাপ, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। ঠিক আছে, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এই সূত্র কি তোমরা দেখছো? আমাকে একটু বলো, এই সূত্র দেখছো কিনা? এই সূত্রটা তোমরা দেখছো কিনা? আগে কখনো দেখছো কিনা? এই সূত্রটা আগে কখনো দেখছো? বলো। আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, এটা দেখছো কিনা? যদি দেখো তাহলে ভালো, না দেখলে আরো ভালো, কোনো সমস্যা নেই। দেখো, এই আংশিক চাপ, ধরো ধরো একটা গ্যাস এ, এর জন্য আংশিক চাপটাকে যদি আমি পি এ লিখি, ইকুয়াল টু মোট চাপ হচ্ছে পি ইন্টু মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ পি ইন্টু মোল ভগ্নাংশ হচ্ছে এক্স এ, অর্থাৎ এক্সটা কি? এক্সটা হচ্ছে মোল ভগ্নাংশ, যেটা এ গ্যাসের জন্য এক্স এ, বি গ্যাসের জন্য এক্স বি, সি গ্যাসের জন্য এক্স সি, এরকম। হ্যাঁ, এখন আসো, আংশিক চাপ তুমি কিভাবে বের করবা? এই যে এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আচ্ছা, মোল ভগ্নাংশ কিভাবে বের করো? মোল ভগ্নাংশ দেখো, মোল ভগ্নাংশ এক্স ইকুয়াল টু নিজের মোল, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। এখন মনে করো আমরা এখানে ধরো 10 জন ক্লাস করতেছি, ঠিক আছে? তার মধ্যে আমি একজন, তুমি একজন, অমুক একজন, তমুক একজন। এখন যদি বলা হয় এই ক্লাসে আমার মোল ভগ্নাংশ কত, তাহলে আমি 10 জনের মধ্যে আমি কয়জন? একজন। আর মোট কয়জন? 10 জন। তাহলে 1/10, এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ। ঠিক আছে, ঠিক আছে। এখন ধরো তোমাকে দুইটা গ্যাসের কথা বললো, যে একটা গ্যাস আছে 5 মোল আর একটা আছে 2 মোল, টোটাল কত? 7 মোল। এখন ধরো এ গ্যাস আছে 5 মোল, তাহলে এ গ্যাসের মোল ভগ্নাংশ কত? 5 বাই টোটাল, টোটাল কত? 5 যোগ 2। বি গ্যাসের মোল ভগ্নাংশ কত? বি গ্যাস আছে কত? 2 মোল, তাহলে 2 ডিভাইডেড বাই টোটাল মোল কত? 7, 2/7। এখন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার মোল সংখ্যা কত, তোমার মোল ভগ্নাংশ কত এই ক্লাসে, তাহলে তোমার নিজের মোল, তোমার নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল 1/10। এখন ধরো একটা মোবাইলে তুমি আর তোমার পাশের বাসার আন্টি দুজন মিলে ক্লাস করতেছো, তুমি আর পাশের বাসার আন্টি দুজন মিলে ক্লাস করতেছো এক মোবাইলে, তাহলে ওই যে 10 জনের মধ্যে তোমরা কয় মোল? তোমরা এক মোবাইলে করো কয়জন? 2 জন, তাহলে 2 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা মোল ভগ্নাংশ নির্ণয় করব, এভাবে আমরা মোল ভগ্নাংশ বের করি। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমাদের 1/10। ওকে, ফাইন, মোল ভগ্নাংশ। এখন আসো যে সূত্রটা আমি লিখতে চাচ্ছিলাম, যেটা লেখার জন্য এতগুলা কথা বলছি, দেখো আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু
মোল ভগ্নাংশ। এখন এইখানে যদি মোট চাপটা ধ্রুবক হয়, মোট চাপটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি না, পি ইজ প্রপোর্শনাল টু এক্স এ, পি এ ইজ প্রপোর্শনাল টু এক্স এ, যেখানে কি, যেখানে পি ধ্রুবক, পি ধ্রুবক লেখা যায়, তাই না? এখন এখান থেকে যদি আবার আমি সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই, এখান থেকে যদি আবার সমানুপাতিক চিহ্নটা উঠায় দেই, তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এরকম একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারবো। এই যে এটা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এই হেনরির সমানুপাতিক চিহ্নটা দিতে পারবো। তাহলে তোমার সূত্র কয়টা হইলো? তোমার সূত্র এই যে এখানে একটা, আর এখানে একটা, দুইটা, এই দুইটা সূত্র দিয়ে তুমি হেনরির ম্যাথ করবা। ঠিক আছে? তাহলে এটা কি? আংশিক চাপ মোল ভগ্নাংশের সমানুপাতিক। আংশিক চাপ মোল ভগ্নাংশের সমানুপাতিক, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে কি হেনরির ধ্রুবক কেসটা আমরা বসাইতে পারবো। শেষ। এবার আমরা হেনরি সূত্রের 2-3টা ম্যাথ করব, ম্যাথ করে তোমাদের কাছে ছুটি দিয়ে দিব। এরপরে 11 তারিখ থেকে, অর্থাৎ নেক্সট 11 তারিখ থেকে তোমাদের এক্সামের পরে তোমরা আমার আসল রূপটা দেখবা। কারণ এখন দ্রাব্যতা শুরুর দিকে, যেহেতু পূজার বন্ধ আছে, এই জন্য আমি খুব ছোট ছোট তোমাদেরকে 40 মিনিট 45 মিনিট করে পড়াচ্ছি। আজকেও বেশি পড়াবো না, আধা ঘন্টা পড়াবো। এরপরে তুমি শনিবার মানে 11 তারিখ থেকে তোমরাও প্রস্তুত থাইকো, আমিও প্রস্তুত, খেলা হবে। ঠিক আছে? ওকে, এখন আসো আমরা একটু ম্যাথ করি, 2-3টা ম্যাথ করে দেখি কি হয়। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.75 এটিএম, 0.75 এটিএম চাপে ভিনাইল ক্লোরাইড এর দ্রাব্যতা মোল পার লিটার এককে নির্ণয় করো। ভিনাইল ক্লোরাইডের দ্রাব্যতা মোল পার লিটার এককে নির্ণয় করতে বলছে। কি দ্রাব্যতা নির্ণয় করতে বলছে? বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর হেনরির ধ্রুবকের মান, হেনরির ধ্রুবকের মান দেওয়া আছে, দেখো কত, 0.091 মোল পার লিটার পার এটিএম, 0.091 মোল পার লিটার পার এটিএম। এখন দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার চাপ পি, এখানে দেওয়া আছে হেনরির মান কেএইচ, হেনরির ধ্রুবক। তোমার কাছে জানতে চাইছে কি দ্রাব্যতা, তোমার কাছে কি জানতে চাইছে, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি সূত্র জানো, তুমি লিখবা ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা জানি এস ইকুয়াল টু কে এইচ ইন্টু পি। এখান থেকে কে এইচ এর মান কত দেওয়া আছে, 0.091 ইন্টু চাপ কত, 0.75। এটা করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এবং এই দ্রাব্যতাটা আসবে কিসে, হেনরির ধ্রুবকের। এই দ্রাব্যতাটা কি, দ্রাব্যতা হচ্ছে মোল পার লিটারে। ঠিক আছে? মোল পার লিটারে। এইটা ওকে, এটা একদম সহজ ম্যাথ, একদম মানে এই হেনরির ধ্রুবকের একদম কমন ম্যাথ। ধরো তোমাকে এস ইকুয়াল টু কে পি, তুমি কে দেওয়া আছে পি দেওয়া আছে এস বের করবা, বা এস দেওয়া আছে কে দেওয়া আছে পি বের করবা, এস দেওয়া আছে পি দেওয়া আছে কে বের করবা। একদম কমন ম্যাথ। আমরা একটু সামনে আগাই, দেই সামনে কি আছে। দেখো একটি কোমল পানীয়, এর মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2.65 এটিএম চাপে, 2.65 এটিএম চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত আছে। বোতলের চিপি খুললে চাপ 1.05 এটিএম হলে, চাপ 1.05 এটিএম হলে 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে? 250 ml দ্রবণ থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে? এবার কার্বন ডাই অক্সাইডের হেনরি ধ্রুবকের মান দেয়া আছে। আচ্ছা কি কি দেয়া আছে ভাইয়া দেখো তো। তোমার এখানে দেয়া আছে হচ্ছে এই যে এটা হচ্ছে P1, এটা দেয়া আছে P2, ঠিক আছে? তোমাকে বলছে চাপটা কমায়া দিলে গ্যাস বের হয়ে যাবে, তোমাকে বের করতে হবে কত গ্যাস বের হচ্ছে। তোমার এখানে কেএস এর মানও দেয়া আছে। এখন তুমি তো জানো না যে কত মোল বের হবে, কিন্তু তুমি জানো যে চাপ কত কমাইছে, তাই না? তো তুমি সূত্র কি শিখছো? তুমি সূত্র শিখছো হচ্ছে এস ইকুয়াল টু কে এইচ ইন্টু পি। এখন পি তো দিছে 2টা, তাহলে আমরা কি লিখবো, ডেল পি। ঠিক আছে? আচ্ছা এখন কে এইচ এর মান কত? কে এইচ এর মান হচ্ছে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু ডেল পি কত, 2.65 মাইনাস 1.05
এই যে এটা, এটা করলে দেখো তো কত আসে, এটা করলে কত আসে, এই ক্যালকুলেশনটা একটু আমাকে বলো। এটা এটা করলে কত আসে? এটা করলে কত আসে একটু দেখো। কত আসে? করে ক্যালকুলেটর, ক্যালকুলেটর ম্যান কারা আছো, আনসার দাও। 0.028, 0.028 এসটা কি মোল পার লিটার। এখন দেখো বাচ্চারা, এবার প্রশ্নটা বুঝো। প্রশ্নটাতে কি বলছে? প্রশ্নটাতে বলছে যে কত মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যাবে। এখন তুমি এইখানে যে চাপটা বসাইছো, কোন চাপ? যেই চাপটা কমে গেছে, তাই না? আগে ছিল 2.65, এখন হয়েছে 1.05, এখন হয়েছে 1.05, তাহলে কমছে কত? কমছে হচ্ছে 1.6, তাই না? 2.65 থেকে 1.05 বাদ দিলে কত? 1.6 কমছে। তো তুমি এখানে বসাইছো কত? তুমি এখানে কিন্তু সেই 1.6ই বসাইছো, তাই না? তুমি কিন্তু এখানে সেই কি 1.6ই বসাইছো, এই 1.6 এই জায়গায় বসাইছো। তো 1.6 যদি এই জায়গায় বসাও, তার মানে এখানে তুমি যে দ্রাব্যতাটা পাইছো, এখানে তুমি যে দ্রাব্যতাটা পাইছো, এই দ্রাব্যতাটা কি মূলত? এখানে তুমি যে দ্রাব্যতাটা পাইছো, এই দ্রাব্যতাটা কি? এই দ্রাব্যতাটা হচ্ছে এই 1.65 এটিএম এর জন্য, 1.65 এটিএম এর জন্য কতটুকু গ্যাস দ্রবীভূত আছে সেটা। ঠিক আছে, মানে যেই চাপটা তুমি কমায় ফেলছো, 1.6 এটিএম চাপ তুমি কমায় ফেলছো, এখন ওই চাপে এতটুকু গ্যাস 0.028 মোল পার লিটার গ্যাস দ্রবীভূত থাকতে পারতো। ঠিক আছে, ধরো এখানে যদি তুমি 2 অ্যাটমসফিয়ার বসাইতো, তার মানে কি? তার মানে 2 এটিএম চাপে দ্রাব্যতায়ত। এখানে 3 এটিএম বসাইলে 3 এটিএম চাপে দ্রাব্যতায়ত, 10 এটিএম বসাইলে 10 এটিএম চাপে দ্রাব্যতায়ত। তার মানে এখানে তুমি যে চাপ বসাও, ওই চাপে দ্রাব্যতা পাবা। এখন ওই চাপে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে কি? মোল পার লিটার, মানে 1 লিটারে এত মোল, 1 লিটারে এত মোল, 1 লিটারে এত মোল দ্রবীভূত অবস্থায় আছে। এখন তুমি এখানে বসাইছো 1.6 এটিএম, মানে যেই চাপটা কমে গেছে, কমায় ফেলছো। তার মানে কি? এখন যেই ঘনমাত্রাটা তুমি পাবা দ্রাব্যতা, সেটা কোন চাপে? যেই চাপটা কমে গেছে। তার মানে ওই 1.6 এটিএম চাপে এই এই দ্রাব্যতা থাকতো, কিন্তু এটা কি এখন আছে? এটা কি এখন আছে? এটা এখন আছে? এটা এখন নাই। এটা এখন নাই। কেন নাই? কারণ এই 1.6 এটিএম এ 0.028 মোল পার লিটার দ্রাব্যতা থাকতো, কিন্তু 1.6 এটিএম তো তুমি কমে ফেলছো, ওই চাপই নাই। তাহলে কি এই দ্রাব্যতাও নাই, এই দ্রাব্যতা নাই। ক্লিয়ার? তাহলে এখন দেখো, তোমার দ্রাব্যতা নাই হয়ে গেছে কতটুকু? 0.028 মোল পার লিটার, মানে 1 লিটার থেকে 0.028 মোল কমে গেছে। তোমাকে বলছে 250 ml থেকে বের করতে। তাহলে এইবার তুমি লিখবা, ডিয়ার স্যার, প্রিয় স্যার, এইবার বুঝছি যে 1000 ml, 1 লিটার, এই 1 লিটার বা 1000 ml থেকে বেরিয়ে যাবে, এই গ্যাস কি বেরিয়ে যায় না? চাপ কমাই দিলে বেরিয়ে যায় কত? 0.028 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 ml থেকে বেরিয়ে যায় কত? 0.028 ডিভাইডেড বাই কত? 1000 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে সুতরাং 250 ml থেকে তোমাকে বের করতে বলছে। 250 ml থেকে বেরিয়ে যায় এই 0.028 ডিভাইডেড বাই 1000 ইন্টু 250 মোল কার্বন ডাই অক্সাইড। এইবার এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, সেটাই তোমার
অ্যান্সারটা কিসে আসবে? মোলে আসবে। ওকে, হেনরি ধ্রুবক কি এটা ফিক্সড? হেনরি ধ্রুবক তোমাকে প্রতিটা ম্যাথে দেয়া থাকবে, এটা ফিক্সড, কিন্তু এক একজনের জন্য এক একটা। ধরো অক্সিজেনের জন্য একটা ফিক্সড, নাইট্রোজেনের জন্য একটা ফিক্সড, কার্বন ডাই অক্সাইডের জন্য একটা ফিক্সড। কারণ তুমি কয়টা মুখস্থ করবা? ওটা তোমার অকাতের বাইরে। তো জন্য তোমার মুখস্থ করার দরকার নাই, প্রশ্নে দেয়া থাকবে। আর প্রশ্নে দেয়া না থাকলে ক্যালকুলেশন করে বের করে নিব, বাট মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না। ঠিক আছে, আসো আমরা পরের ম্যাথে যাই। আর দুইটা ম্যাথ করবো, বেশি না, দুইটা ম্যাথ জাস্ট। দেখো এটা কি বলছে? 20°C তাপমাত্রায় পানিতে মাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ 4 ppm। প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ 4 ppm। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এখন বলছে পানিতে এই পরিমাণ অক্সিজেন থাকার জন্য ন্যূনতম কত এটিএম চাপ থাকার প্রয়োজন, অর্থাৎ 4 ppm থাকার জন্য ন্যূনতম কত এটিএম চাপ প্রয়োজন। যেখানে 20°C তাপমাত্রা ও 1 এটিএম চাপে কি দেওয়া আছে? অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা দেওয়া আছে। অক্সিজেন গ্যাসের দেখো দ্রাব্যতা দেওয়া আছে 10⁻³ মোল পার লিটার। দেখো এখানে কোনো কেস দেওয়া নাই, হেনরি ধ্রুবক দেয়া নাই। তো তোমার কথা হচ্ছে এই 4 ppm এটা তোমার দ্রবীভূত করতে হবে। 4 ppm কে দ্রবীভূত করতে হবে তোমার, যেমনি হোক 4 ppm কে দ্রবীভূত করাইতে হবে। এখন কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অক্সিজেনের দ্রাব্যতা এত, চাপ এত। তো তোমাকে বলছে যে এই চাপ আছে, এই দ্রাব্যতা আছে, তুমি যদি 4 ppm দ্রবীভূত করতে চাও তাহলে চাপ কত দেয়া লাগবে? তো আমাদের একটা জিনিস নাই, সেটা কি? হেনরি ধ্রুবক। তো আমরা প্রথমে কি করব? প্রথমে হেনরি ধ্রুবকটা বের করব, যে S = KH * P। এখান থেকে দেখো দ্রাব্যতা কত দেওয়া আছে? 2.21 × 10⁻³ 2.21 × 10⁻³ ইকুয়াল টু KH * P এর মান কত দেওয়া আছে? চাপ 1 atm, 1, তাই না? 1 atm। এখান থেকে KH এর মান কত আসবে? KH আসবে 2.21 × 10⁻³। এবার দেখো, এবার প্রশ্ন ঘুরে গেছে। এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হচ্ছে তোমাকে বলছে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ 4 ppm, মানে অক্সিজেন 4 ppm থাকা লাগবে। তার মানে অক্সিজেনের দ্রাব্যতা কত হবে? 4 ppm হবে। তার মানে তোমার কি দেওয়া আছে? একটা দ্রাব্যতা দেওয়া আছে। কি দেওয়া আছে? তোমার একটা দ্রাব্যতা দেওয়া আছে, একটা দ্রাব্যতা দেওয়া আছে S। ঠিক আছে, এইখানে তোমার কি আছে? KH আছে, KH আছে। তোমার বের করা লাগবে কি? চাপ। এই যে বলছে ন্যূনতম কত এটিএম চাপ থাকার প্রয়োজন। তো এখন তুমি প্রথমে দ্রাব্যতাটা বের করো, যে দ্রাব্যতা কত? দ্রাব্যতা বলছে 4 ppm। এখন 4 ppm মানে কি? আমরা কি ppm এ বসাবো? আমরা বসাই কিসে? মোল পার লিটারে, তাই না? মোল পার লিটারে। তো দেখো 1 ppm, ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। 1 ppm ইকুয়াল টু কি? 1 মিলিগ্রাম পার লিটার। মনে রাখবা ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। 1 ppm মানে 1 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, এখন ভাইয়া মিলিগ্রাম পার লিটার এটাকে আমরা কি করতে পারবো? 1000 দিয়ে গুণ দিলে গ্রাম পার লিটারে চলে যাবে, তাই না? সরি, 1000 দিয়ে ভাগ দিলে গ্রাম পার লিটারে চলে যাবে। এখন দেখো, খেয়াল করো, এখানে আছে কত? 4 ppm। তাহলে এখানে 4 ppm ইকুয়াল টু কত? 4 মিলিগ্রাম পার লিটার। এখন এই 4 মিলিগ্রাম পার লিটারকে, এই মিলিগ্রামকে যদি আমরা 10⁻³ দিয়ে গুণ দেই, এটা হয়ে যাবে কি? গ্রাম পার লিটার। ঠিক আছে, 10 মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কি হবে? গ্রাম হবে। এখন দেখো, তোমাদেরকে আমি শিখাইছি না গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার কেমনে যায়? শিখাইছি না? গ্রাম থেকে কি করবা? গ্রামটারে কি করবা? ওই যে W/M আণবিক ভর দিয়ে ভাগ দিলে কি মোল পার লিটার চলে আসবে। এখন আণবিক ভর কারটা? আণবিক ভর কার আণবিক ভর দিয়ে ভাগ দিবা? উপরে কি? উপর হচ্ছে 4 × 10⁻³
নিচে আণবিক ভর কার? এই যে অক্সিজেনের আণবিক ভর কত? 32। এখন হয়ে গেল কি? এখন হয়ে গেল মোল পার লিটার। তাহলে এই হচ্ছে তোমার দ্রাব্যতা, এই হচ্ছে দ্রাব্যতা। 4 দিয়ে 32 দিলে কত? 8। 4 8 32, 1 ডিভাইডেড 8 কত? 1 ডিভাইডেড বাই 8 কত? 0.125। 0.125 তার মানে হচ্ছে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। ঠিক আছে, এত মোল পার লিটার। তাহলে তুমি এবার পায়ে গেল তোমার দ্রাব্যতা। তো তোমার এস আছে, কেএইচ আছে। এবার তুমি সূত্র বসায় দাও। এবার তুমি নির্দ্বিধায় সূত্র বসায় দাও যে এস প্রাইম, যেহেতু আগে একটা এস লিখছো, এটার এস প্রাইম দাও, কেএইচ ইন্টু পি প্রাইম দাও, এই যে এটা। তাহলে এস এর মান বসাও, এস প্রাইমের মান বসাও কত? 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু কেএইচ কত? 2.21। 2.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু পি প্রাইম। এখান থেকে পি প্রাইমের মান যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। দেখো, ম্যাথ বুঝলে, হেনরির ম্যাথ বুঝলে ম্যাথ সহজ, কিন্তু হেনরির ম্যাথ বুঝতে হইলে তোমার বেশ কিছু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জিরো 0.04। ওকে, এখন আসো দেখো ম্যাথটা ভাই আবার শুরু থেকে বলি। হ্যাঁ, আবার শুরু থেকে বলি, খেয়াল করো কি বলছি। দ্রাব্যতার উপর চাপের প্রভাবে হেনরির ম্যাথ বলছে তোমাকে যে পানিতে মাছের বেঁচে থাকার জন্য, মাছ যদি পানিতে বাঁচতে চায়, 4 ppm 4 ppm অক্সিজেন দ্রবীভূত থাকতে হবে। ঠিক আছে, মানে 4 মিলিগ্রাম পার লিটার থাকতে হবে। এখন তোমাকে বলছে যে এই অবস্থায় থাকার জন্য তোমার চাপ কতটুকু লাগবে। তো এখন তোমার তো হেনরির কনস্ট্যান্ট জানতে হবে। তো বলছে যে নরমালি অক্সিজেনের দ্রাব্যতা এত, চাপ এত। তো তুমি এস ইকুয়াল টু কেএসপি থেকে কেএইচ এর মানটা, এই হেনরির ধ্রুবকের মানটা বের করে ফেলছো। এখন দেখো তোমার হাতে হেনরির ধ্রুবক আছে, আর তোমাকে বলছে কত থাকা লাগবে, মানে দ্রাব্যতা কত থাকা লাগবে? 4 ppm, মানে 4 মিলিগ্রাম পার লিটার। তো মিলিগ্রাম পার লিটারকে 1000 দিয়ে ভাগ দিয়া গ্রাম গেলাম আমরা হচ্ছে গ্রাম পার লিটারে। গ্রাম পার লিটারকে আবার আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে আমরা চলে গেলাম মোল পার লিটার। তার মানে দ্রাব্যতা পেয়ে গেছি। তাহলে এবার তোমার এস ইকুয়াল টু কেএইচপি। এস হচ্ছে এই যে এটা যেটা বের করছো, পি কেএইচ হচ্ছে ওই যে ওখানে যেটা পাইছো, আর পি প্রাইম হচ্ছে যে চাপটা তোমার লাগবে। শেষ। ঠিক আছে, হোপফুলি এবার পারবা। একটু চিন্তা করতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে, কারণ হেনরির ম্যাথগুলো একটু বিলকি জিলকি। ঠিক আছে, একটু বিলকি জিলকি। তো হোপফুলি আমরা পারবো। এই আগের ম্যাথ বুঝোস নাই কে? আবির মিয়া। আবির মিয়া আগের ম্যাথ বুঝোস না? এটা তো আরো সহজ। তুই যদি এটা বুঝার মতো ব্রেন যদি তোর আল্লাহ দিয়ে থাকে, তাহলে এটা তো তোর পারা আরো আগে উচিত, নাহলে তো ব্রেনের প্রতি অবিচার হয়ে যাবে, বোকা। বলছে একটা তুই বোতলের মধ্যে গ্যাস চাপ দিয়ে রাখছস, তুই বোতলের চিপি খুললি, চাপ কমাইলি, চাপ কমলে কি হইতাছে? কিছু গ্যাস বের হয়ে যাবে। এখন তোরে বলছে যে মনে কর যে কতটুকু চাপ, এতটুকু চাপ কমাইছস, তাহলে কতটুকু বের হয়ে যাবে। তুই মনে কর 5 অ্যাটমসফিয়ারে 10 মোল গ্যাস তুই আটকায় রাখলি। ধর ধর এটা একটা বোতল, হ্যাঁ, এটার ভিতরে ধর 100 মোল গ্যাস আছে। কত মোল? 100 মোল। তোর এখানে চাপ আছে 5 মোল, 5 অ্যাটমসফিয়ার। তাহলে প্রতি এক অ্যাটমসফিয়ারের জন্য চাপ আছে কত? 20 মোল, মানে গ্যাস আছে কত? 20 মোল। এখন ধর এখান থেকে তুই 2 অ্যাটমসফিয়ার কমায় ফেললি। 2 অ্যাটমসফিয়ার কমাইলে তোর গ্যাস কতটুকু বের হয়ে যাবে? তুই 5 অ্যাটমসফিয়ারে থাকতে পারে 100 মোল। তাহলে প্রতি অ্যাটমসফিয়ারের জন্য কত? 20 মোল। তাহলে 2 অ্যাটমসফিয়ার যদি কমায় ফেলস, তাহলে কত মোল বের হয়ে যাবে? 40 মোল বের হয়ে যাবে। এটাই বলছে, আর কিছুই না। তাহলে এখন খেয়াল করে দেখ, তোর এখানে আছে কত? এখানে তুই কমাইছিস 1.6 মোল। তো আমি এই সূত্র দিয়ে ইকুয়াল টু কেএসপি, এটা দিয়ে আমি দেখলাম যে 1.6 যদি এখানে আমি বসাই, সরি 1.6 এটিএম, তো 1.6 এটিএম চাপ তুই কমাইছিস। তো এই 1.6 এটিএম চাপ কমাইলে এতটুকু গ্যাস বের হয়ে যায়, এতটুকু গ্যাস বের হয়ে যায়। এই চাপে এতটুকু গ্যাস দ্রবীভূত থাকতো।
যেমন 2 অ্যাটমসফিয়ারের জন্য 40 এটিএম 40 মোল কি দ্রবীভূত থাকতো, কিন্তু 2 অ্যাটমসফিয়ার কমাইলে 40 মোল কি বের হয়ে যায়। ঠিক সিমিলারলি 1.6 এটিএম চাপে এতটুকু দ্রবীভূত থাকতো, এখন 1.6 এটিএম চাপ তুই কমাইলে এটা বের হয়ে যায়। এখন এটা হচ্ছে মোল পার লিটার, মানে 1 লিটার থেকে এত মোল বের হয়। তাহলে এবার তুই ঐকিক নিয়ম, 1 মোল থেকে 1000 মোল থেকে বেরিয়ে যায় এত মোল, 1 মোল থেকে কত, 1 ml থেকে কত, আর 250 ml থেকে কত, শেষ। ঠিক আছে, এ আবির বুঝছস এখন বল। আবির পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটা একটা একক। এই পার্টস পার মিলিয়ন যা মিলিগ্রাম পার লিটার তা, মানে তুমি যদি বলো যে 1 মিলিগ্রাম, 1 লিটারে 1 মিলিগ্রাম আছে, তুমি যদি বলো 1 লিটারে 1 মিলিগ্রাম লবণ আছে, 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম লবণ আছে, এটা তুমি এভাবে বলতে পারো যে 1 মিলিগ্রাম পার লিটার, অথবা তুমি বলতে পারো 1 ppm, 1 পার্টস পার মিলিয়ন। ঠিক আছে আবির ভাই আমার, বুঝছো? ক্লিয়ার, ওকে ঠিক আছে আবির, বুঝলে আমরা আজকের লাস্ট ম্যাথটা করব। এটা হচ্ছে তোমাদের গুহু স্যারের বইয়ে আছে এই ম্যাথটা, ঠিক আছে, সরাসরি আছে। এই ম্যাথটা বুঝতে পারলে তুমি বস। কি বলছে দেখো, বলছে শুষ্ক বায়ুতে, এটা শুল্ক না শুষ্ক, শুষ্ক শুষ্ক বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট। ঠিক আছে, এই যখন কারো পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে বুঝবা যে তার মোল ভগ্নাংশ দেয়া আছে। ঠিক আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে তার মোল ভগ্নাংশ। ওকে, তো দেখো শুষ্ক বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত যথাক্রমে 79% ও 21%। এবার 1 এটিএম চাপে পানিতে নাইট্রোজেন ও অক্সিজেনের দ্রবীভূত হওয়ার অনুপাত নির্ণয় করো। দেখো তার মানে শুষ্ক বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন এদের অনুপাত দেওয়া আছে কিসের, 79% আর 21% বায়ুতে। এবার তোমাকে বলছে পানিতে কত হবে, কারণ প্রশ্নটা কি করছে, প্রশ্নটা করছে পানিতে নাইট্রোজেন ও অক্সিজেনের দ্রবীভূত হওয়ার অনুপাত, ওই দ্রবীভূত হওয়ার অনুপাত যা মোল ভগ্নাংশ তা। ঠিক আছে, আবার এইখানে এই যে শুষ্ক বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত এত পার্সেন্টেজ, এই এত পার্সেন্টেজ মূলত কি তাদের মোল ভগ্নাংশ। তার মানে তোমাকে প্রশ্নটা দেখো, বাংলা কথাগুলোতে সমস্যা, প্রশ্ন সহজ, তোমাকে বলছে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন এর মোল ভগ্নাংশ এত এত। এবার তোমাকে বলছে পানিতে এদের মোল ভগ্নাংশ কত, পানিতে এদের মোল ভগ্নাংশ কত, তোমার চাপ দিয়ে দিয়েছে 1 এটিএম, পানিতে এদের মোল ভগ্নাংশ কত। ঠিক আছে, তো আমরা আসো শুরুতে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই নাইট্রোজেন আর অক্সিজেনের আংশিক চাপটা নির্ণয় করব। কি আংশিক চাপ পি অফ নাইট্রোজেনের আংশিক চাপ কত ভাইয়া, আংশিক চাপ মানে কি মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে পি এর মান কত, পি হচ্ছে মোট চাপ, ওই যে দেখো 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে যে 1 এটিএম, ইনটু মোল ভগ্নাংশ কত ভাই, কি বলছিলাম যে পার্সেন্টেজটাই তার মোল ভগ্নাংশ। কারণ কি, কারণ হচ্ছে দেখো মোল ভগ্নাংশ কি, টোটাল মোল কত, 79 আর 21 কত 100, ডিভাইডেড বাই নিজের কত, নিজের হচ্ছে 79। কি বলছিলাম যে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, তো নিজের হচ্ছে 79 ডিভাইডেড বাই টোটাল কত 100, তাহলে 100 79 বাই 100 0.79, এটা কি 79 বাই 100 মানে কি 79% না, তো 79% যা কথা 79 বাই 100 কি তাই কথা, এই জন্য পার্সেন্টেজটা কি, পার্সেন্টেজটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ কত 0.79, তাহলে এই নাইট্রোজেনের আংশিক চাপ কত আসে 0.79। ঠিক আছে, শেষ। আরে ওকে, তাহলে এখন আসো আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ গেল, এবার আমরা অক্সিজেনের আংশিক চাপ বের করব। অক্সিজেনের দেখো পি অফ অক্সিজেন, মোট চাপ ইনটু অক্সিজেনের মোল ভগ্নাংশ, অক্সিজেনের আংশিক চাপ ইকুয়াল টু অক্সিজেনের মোট চাপ ইনটু অক্সিজেনের মোল ভগ্নাংশ। ওকে, তাহলে এখন দেখো অক্সিজেনের মোট চাপ কত দেওয়া আছে 1, ইনটু অক্সিজেনের মোল ভগ্নাংশ কত 21%, মানে কত 0.21, তাহলে কত 0.21 এইটা। এখন আমাদেরকে কি বলছে,
আমরা এটা কার আংশিক চাপ বের করছি? আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ বের করছি কোথায়? বায়ুতে। কিন্তু আমাদেরকে বলছে যে পানিতে এটা দ্রবীভূত হওয়ার অনুপাত বের করতে। এখন পানিতে দ্রবীভূত হওয়া মানে কি? পানিতে দ্রবীভূত হওয়া মানে হচ্ছে পানিতে এর মোল ভগ্নাংশ, পানিতে এর মোল ভগ্নাংশ। এখন তুমি যে নাইট্রোজেনের পানিতে মোল ভগ্নাংশ বের করবা, তোমার হাতে আছে কি? তোমার হাতে আছে নাইট্রোজেনের আংশিক চাপ, তোমার হাতে আছে নাইট্রোজেনের, এই যে দেখো তোমার হাতে আছে নাইট্রোজেনের হেনরির ধ্রুবক, এই যে এটা দেখো নাইট্রোজেনের হেনরির ধ্রুবক। তোমার হাতে আছে নাইট্রোজেনের আংশিক চাপ, তোমার হাতে আছে নাইট্রোজেনের হেনরির ধ্রুবক। কিন্তু তোমার লাগবে কি? তোমার লাগবে হচ্ছে মোল ভগ্নাংশ। এখন দেখো তো বাবা, এই যে এখানে ভাইয়া একটা সূত্র লিখছিলাম না, যে আংশিক চাপ ইকুয়াল টু হেনরির ধ্রুবক ইনটু মোল ভগ্নাংশ। তাহলে এই সূত্রটা দিয়ে এখন আমরা কি করতে পারবো? নাইট্রোজেন এবং অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে পারবো। তাহলে এবার তুমি লিখবা যে তাহলে পানিতে এই যে পি অফ নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু হেনরির ধ্রুবক ইনটু এক্স অফ নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। এবার মান বসায় দাও। পি অফ নাইট্রোজেন কত? পি অফ নাইট্রোজেন হচ্ছে 0.79 ইকুয়াল টু KH এর মান কত? 8.54 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স অফ N2। এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে এক্স অফ N2 নাইট্রোজেনের মোল ভগ্নাংশ পাবা। কোথায়? পানিতে। আবার এবার তুমি কি করবা? পানিতে তুমি অক্সিজেনেরটা বের করবা। পানিতে এই যে পি অফ অক্সিজেন ইকুয়াল টু KH ইন্টু এক্স অফ অক্সিজেন। এই ম্যাথটা একটু কঠিন আছে, হ্যাঁ, এটা বুঝলে তুমি বস। আচ্ছা, পি অফ অক্সিজেন, তো অক্সিজেনের কত? 0.21। ম্যাথ কঠিন বলতে ম্যাথ সহজ, কিন্তু ভাষাগত কঠিন আর কি। KH এর মান কত? এই যে এটা 4.56 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 4.56 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স অফ অক্সিজেন। এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে অক্সিজেনের মোল ভগ্নাংশ পাবা। কোথায়? পানিতে। এবার দেখো, পানিতে এদের দ্রবীভূত হওয়ার অনুপাত তোমার কাছে জানতে চাইছে। দেখো, পানিতে দ্রবীভূত হওয়া মানে পানিতে এর মোল ভগ্নাংশ। পানিতে নাইট্রোজেন পানিতে দ্রবীভূত হওয়া মানে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। অক্সিজেন পানিতে দ্রবীভূত মানে হচ্ছে অক্সিজেনের মোল ভগ্নাংশ। তার মানে তোমাকে বলছে দ্রবীভূত হওয়ার অনুপাত, দ্যাট মিন্স তোমাকে দুইটার মোল ভগ্নাংশের অনুপাত চাইছে। তাহলে এবার তুমি লিখবা, ডিয়ার স্যার, প্রিয় স্যার, মোল ভগ্নাংশের অনুপাত বা দ্রবীভূত হওয়ার অনুপাত, বা লিখবা শুধু অনুপাত কার কার? এই এক্স অফ নাইট্রোজেন ইস টু এক্স অফ কি অক্সিজেন ইকুয়াল টু কত? এইখানে যে মানটা পাবা, মনে করে এখানে পাইছো হচ্ছে ধরো, এখানে পাইছো ধরো ক, এখানে পাইছো হচ্ছে ক, নাইট্রোজেন পাইছো ক, অক্সিজেন পাইছো খ। তাহলে এটা কি হবে? ক ইস টু খ, ক ইস টু খ, এইটা ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখবা? এক্স অফ নাইট্রোজেন ইস টু এক্স অফ অক্সিজেন। অনুপাত থাকলে কি উপরে নিচে লেখা যায়, ক বাই খ। এবার ক আর খ এর ভাগফল যেটা আসবে সেটাই তোমার, এখান থেকে ভাগফল যেটা আসবে সেটাই তোমার শেষ। বুঝতে পারছো? বুঝতে পারাচ্ছা? বলো, ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? টু ইস টু ওয়ান, এই তো শিহাব, গুড শিহাব, সাবাস। তাহলে কত আসে এটা? 2:1 আসে, 2:1, 2:1। নাই, ঠিক আছে। হেনরির থেকে এর বেশি ম্যাথ করার দরকার নাই, হ্যাঁ, কারণ এটা পরীক্ষায় অত বেশি ইম্পর্টেন্ট না, এটা অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট। তো তোমার একাডেমিকের জন্য এর বেশি দরকার নাই, অ্যাডমিশনও এর বেশি দরকার নাই। মানে হেনরি যা পড়া পড়ে ফেলছে, এর বেশি দরকার নেই এখান থেকে পড়ার। আমরা বেসিক্যালি তাপমাত্রার প্রভাবটা আমরা জোর দিব, এবং সেটা আমরা ইনশাল্লাহ আমাদের পূজার ছুটির পরে মেগা এক্সামের পর শুরু করব। ঠিক আছে বাচ্চারা? তো তোমাদের এক্সামের জন্য শুভকামনা রইল আজকে এ পর্যন্তই, এবং এক্সামের জন্য গিফট থাকবে। যারা যারা এক্সামে টপ করবা তোমাদেরকে শুধু গিফটই দেওয়া হবে না, আমি তোমাদেরকে অনলাইনে কাজ শেখাবো। ঠিক আছে? সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আবার পূজার ছুটির পরে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আপাতত আল্লাহ।